নমস্কার মা, সকলরা ভালো আছেন? তো একটু নমস্কার দিলেন না এত? নমস্কার। আচ্ছা, তো যাই হোক, দীর্ঘ প্রায় 5-6 দিন ধরে আমার ভিডিও আপনারা চ্যানেলে দেখতে পারেন না, কোনো চ্যানেলেই না। হঠাৎ করে অনেকেই কইতাছে যে বিনয় দা, বিনয় দা কই গেল? কোথায় গেল, কি হইলো? বিনয় দারে তো খুঁজে পাওয়া যায় না। তো যারা আমার পরিচিত তারাও অনেকে ভাবতাছে যে বিনয় দা আসলে হঠাৎ করে ভিডিও দেয় না। যারা রেগুলার ভিডিও আমরা আপলোড করি, যারা আমার সাথে আপনাদের একটা আত্মীয়তা সম্পর্ক হয়ে গেছে গা, তারা একদিন ভিডিও না দিলে একটা ইয়ের মধ্যে পড়ে চিন্তায় পড়ে যায়। যে হঠাৎ করে ভিডিও দেওয়াতে কি হইলো। আসলে আমি মূলত কয়দিন আগে লোকনাথ বাবার একটা বুক দিছি। সেই বুক মানে সে একটা অনুষ্ঠান আমি গ্রামবাসী নিয়ে করছিলাম। এটা কিবারে করলাম জানি সুজন দা? বারটা আমার মনে নেই। বারটা মনে নেই। বারটা মনে নাই না? রবিবার। এই যে গত রবিবারে আমি বাবা লোকনাথের নিয়ে এটা আমি বিভিন্ন মনের মতো খাওয়ান দাওয়ান আমি কিনে গ্রামবাসীদের নিয়ে একটা অনুষ্ঠান করছিলাম। এই অনুষ্ঠানের পুরা ভিডিওটা যখন আমি এডিট করবার বহি সন্ধ্যার দিকে, তখন 7টা, সন্ধ্যা 7টা বাজে। তো এডিট কইরা তো ভিডিও আপলোড দিতে 8টা বাজবো। তো এডিটে বইছি, কাজ করতেছি, হঠাৎ করে নিপেন দা, অর্থাৎ আমার যে মাসির ছোট ছেলে নিপেন দে তো চিনেন, বিউটির হাজবেন্ড, যাদের বাড়িতে বর্তমানে কাজের কারণে আমি আছি। হ্যাঁ, উনি চলে মায়া যেখানে নিয়ে আসি, মানে মায়া আঁকি, আমরা সবাই তো অগবাড়িতেই খাই, অগবাড়িতেই থাকি। ওই সময় এখানে কইতাছে বিনয় করে তপন করে মানে ডাকতাছে। কি হয়েছে, কি হয়েছে, কি হয়েছে? কয় শিগগিরে তাড়াতাড়ি মির্জাপুর যা, হরিদা যে অ্যাক্সিডেন্ট করছে। মানে হরিদা হলো আমারই যে বাড়ি, এই বাড়ির পাশেই সাথেই যে বাড়ি। আমরা এই বাংলাদেশে 2টা শরিকি বাস করি আমরা। এই যে আর আমার কাকাতো ভাই হরিদা, মানে একই শরীর আমরা, কাকাতো জ্যাঠাতো ভাই। সঞ্জিত তপন ওরা আমার ভাতিজা। আর হরিদারে হয়তো ভিডিওতে কমই দেখা যায়, কারণ উনি অফিস টফিস করে তো থাকে না বেশি। তো প্রথম কর যখন আমি ইউটিউব চ্যানেল করি তখনকার সময়ে কিছু কিছু সময় হরিদার শর্ট গুলো আছে। হ্যাঁ, জল টল দিত, দেখছেন না? সকালবেলা উঠে ওই ফুল গাছে মরিচ গাছে জল দিত, আমি ভিডিও করতাম। তো ওই দেখছেনই তো, স্বাস্থ্য তো ভালো, মোটরসাইকেল নিয়ে যাইতো আইতো, ওর নাতিটারে মোটরসাইকেল রাখতো। মানে আমরা কাকাতো জ্যাঠাতো ভাই। আমাদের বাড়ির সাথেই যে ঘরটা, আমার ঘরের সাথেই যে রং করা একটা ঘর দেখেন না, সবুজ কালার, ওইটাই আমার জ্যাঠাতো ভাইয়ের বাড়ি। 7টার সময় খবর আইলো হরিদা এরকম রোড অ্যাক্সিডেন্ট করছে। কোথায়? আমাগো ইসালেরই পাশে দুল্লা মনসুর, অর্থাৎ আমি যে দিক দিয়ে আমরা গ্রামে ঢুকি তারই থেকে একটু দূরে, হ্যাঁ আর কি, আমাদের যে বিশ্ব রোডটার পাশেই অ্যাক্সিডেন্ট করছে। তখন আমি ভিডিও এডিট করলাম, কি মোবাইল কি কিচ্ছু না আমার। তখন চিন্তা হয়েছে হাই রে হাই, আমি কি করি? আমি তখন তাৎক্ষণিক খালি আখিরে কইলাম যে তুমি আমার ব্যাংক কার্ডটা দাও। আর নেই পায়ে 50 সাল, এটা গেঞ্জি আসাল, মানে এই অবস্থায় দৌড় দিছি। পরে হে রাত্রি সময় এক বাড়িতে গেছি, যাই করলাম তাড়াতাড়ি তবে অটো বের কর। ওই অটোতে উঠে তারপরে মির্জাপুর উদ্দেশ্যে রওনা দেই। পৌঁছিয়া যাইয়া দেখি সারা শরীর খালি রক্ত, আর মাথার এই দিক দিয়ে মানে মাথায় আঘাতটা লাগছে কিন্তু মাথার চামড়া ফাটে নাই। এই যে কানের এন দিয়ে না রক্ত আইতাছে, তে রক্ত আইতাছে। আর খালি আমার হরিদার তো আমার ভাইয়ে কইতাছে যে ভাইরে আমার কুক সিরেনে খুব ব্যথা করতেছে, খুব ব্যথা, পায়ে টায়ে কাইটা ভীতি গেছে অবস্থা। পরে যেহেতু আমি একটু মেডিকেলের সাথে সবসময় দৌড়াদৌড়ি করি, আমার ছোটবেলাটাই মেডিকেলের মধ্যেই আছে, কম বেশি যাই বুঝি। তো আমার তখন তাৎক্ষণিক চিন্তা হইলো এই রোগী তো বাঁচানো কঠিন, এই জায়গায় রাখলে বাঁচানো কঠিন। পরে কুমোদিনী থেকে সিটি স্ক্যান করলো, সিটি স্ক্যান কইরা তারা যা যা রিপোর্ট দিল, ওই পরীক্ষার আগেই আমি ওটা আমার ভাতিজার কাছে কইছি যে ভাতিজা তাড়াতাড়ি ঢাকা নিয়ে নয় হরিদারে বাঁচান যাবো না।
পরে আমি যা যা বলছি ওই রিপোর্টটাই পড়ছে। পরে আমি তাৎক্ষণিক অ্যাম্বুলেন্স ঠিক কইরা ভাতিজা মানে দেখতে বড় সড়, কিন্তু মানে আছে না যে এই বিষয়ে কি করব ব্যথা পারবো না। এরকম ওর সেন্স নাই, সবাই পারে না। সবাই এই জিনিসটা নাই। আমি তখন তাৎক্ষণিক এই কান্দে নিয়ে রক্তে ভিজা তারপর আমি অ্যাম্বুলেন্সে নিয়ে ঢাকা আহি। ঢাকা আসার পরে পয়লা এলাম নিউরো সায়েন্সে, এই যে নিউরো সায়েন্স আমরা জানি। হ্যাঁ নিউরো সায়েন্সে এখানে এইখানে আবার একটা কথা হলো কি, মির্জাপুর রাখলাম না, আর একটা কারণ আছে। ওনারাই বললো যে ব্রেনের রক্ত থামানোর যে ইনজেকশন হেমারেপনিক একটা আছে ইনজেকশন আছে, এই অ্যাম্পুলটা ওগো কাছে নাই। তখন আমি নারে আইনা নিয়ে প্রথমেই নিউরো সায়েন্সে 2টা অ্যাম্পুল মাইরা দিলাম, বললাম আগে এই 2টা দিয়া নন, তারপর অন্য কোনো কথা। আর ওনারা তাৎক্ষণিক আমার কথাই তাই করে লাইছে, যেটা সত্য কথা বুঝা লাইছে যে হয়তো কিছু জানে দেখে এটা কইয়া লাইছে। আর এখন এই মুহূর্তে এটাই দরকার, পরে হ্যাঁ পরে চিকিৎসা তাই না। এই অবস্থায় পরে ওনারে আমি করলাম, এই ইনজেকশন দিয়ে এনে ব্রেনের রক্তটা থামানোর চেষ্টা করলাম। কারণ ওই মির্জাপুর থেকে ঢাকাইতে যে রক্তক্ষরণটা হয়েছে এটাও অনেক অতিরিক্ত হয়ে গেছে, রিস্ক হয়ে গেছে। পরে বিশ্বাস করেন না ভাই, এই অবস্থায় নিউরো সায়েন্সে শেষে কয় ভাই আপনারা ঢাকা মেডিকেলে নিয়ে যান গা, বুঝছেন। এত কিছু করার পর ঢাকা মেডিকেল নিয়ে যান গা। অ্যাক্সিডেন্টের রোগীগুলা সাধারণত অন্যান্য মেডিকেল রাখতে চায় না, বুঝছেন, রিস্কি হইলে রাখতে চায় না। যত সরকারি মেডিকেল থেকে ঢাকা মেডিকেল ছাড়া উপায় নেই। যাই হোক, এখন তারা সেই রাত 3:30টার দিকে আমাকে ঢাকা মেডিকেলে পাঠিয়ে দিল। আমরা আবার অ্যাম্বুলেন্স নিয়ে ঢাকা মেডিকেলে এলাম। সাথে ছিল আমার ভাতিজা আর আমি, আর হৃদয় আসছিল আমার এই প্রতিবেশী যে শুভর বড় ভাই হৃদয়। তে আর সাথে মোরা ছিল ওর এলো মাইশাতো বোন, আর মাইশাতো বোনের জামাই। তার মাইশাতো বোন এই ঢাকা মেডিকেলের রুগী দেখে মানে চোখে এখন কিছু দেখে না, সোজা কথা। মানে তার হয়ে গেছে গাছ, এমন বিবস্ব অবস্থা। পরে হেনে সব রিপোর্ট দেখলো, দেখা কইলো ভাই আমাকে সিট নাই, আপনারা কেলা হেন, আর রোগী নিয়ে চিন্তা করেন না, রোগীর কিছু হয় নাই। এই অবস্থায় আবার কি করবো, নিয়ে বললাম আইতে 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 ওই যে কি প্রাইম 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 নামের এক প্রাইভেট হসপিটালে গেলাম। হেনে কি করলো না করলো যাই না, একদিনে আমার 50-60 হাজার টাকা নিয়ে গেল গা। আচ্ছা নিয়ে গেল গা। তারপরে আমি চিন্তা করলাম যে এই জায়গায় থাকলে অবস্থা কাহিল, চিকিৎসার নামে সহ নাই, খালি ধানাই বানের টাকা। মানে পায়ের যে ইনজুরিটা হয়েছে, এই ইনজুরিটা মানে পায়ে অনেক কাটছে, হ্যাঁ এটা অপারেশন করা লাগবো। আমার কাছে মানে আমার ভাতিজার কাছে আমি গেছি খাইবার দিদি গো বাসায়, ওই ভাতিজার কাছে কইতাছে এই অপারেশন না করলে রোগীর অবস্থা খারাপ হবো, মানে আরো ডর বই দেখিয়ে কইতাছে 75,000 টাকা না 12, বুঝছেন। পরে ভাতিজা তো আরো কেন্দা কেটে ফোন দিচ্ছে, কাকা এই অবস্থা, তুই চুপ থাক, আমি আইতাছি খাই আছে এটা খাইবার দিয়ে আইতাছি, তুই তোর কোনো কথা কর না। পরে গেলাম, ওনাগো যে ম্যানেজমেন্ট ওনারা আমার ডাকলো, ডাইকা ওনাগো কথা শুনলাম। কথা শোনার পর ভাই অগো ফেজে মানে একটা মানুষ খারাপ কোনো কর্ম করলে বা তার উদ্দেশ্য খারাপ থাকলে বিনয়দার ফেজে সেটা ধরা খায়। আয়না ভাই সামনে থাকে না, আয়নার ভিতরেও একটা আয়না আছে মানুষের, সেটাই কিন্তু আপনি ভালো মানুষ খারাপ মানুষ সবকিছু আপনি পর্যবেক্ষণ করতে পারবেন। এটা উপরালায় দিয়ে দেয়। পরে আমি বললাম ভাই আমার আমনের এনিকার চিকিৎসা লাগবো না, আমি আমার রোগী নিয়ে যামগা আমার গ্রামের বাড়িতে, আমরা চিকিৎসা করাম না। সমস্যা হ্যাঁ মানে অনেক কষ্টে তাও রে ভাই আমার ম্যানেজ করে, ছাত্র কইছি সমস্যা আমি কিছু কমাবো আপনি করেন। আমি বললাম ভাই আমি পারম না, এক কথা কই। তারপরে হ্যাঁ আমি জামুগা, তারপরে বিল টিল করছে যে 50,000। পরে আমি যে রুগী আপনার কাছে দিয়ে থয়ে গেলাম, আমরা চিকিৎসা ঠিক মতো কইরা ভালো করে বেরতে খবর দিন, আর যদি আমার রোগীর কোনো কিছু হয় এটার জন্য আপনারা দায়বদ্ধ, পারলে পুলিশ কল দেন। কি কমু, আপনি আমার রোগীর কি করছেন, নাক দিয়ে অক্সিজেন দিয়ে রাখছেন, আর কি করছেন,
কি কি ওষুধ দিছে কোন অনেক কই আরে না আমার তাহলে 50,000 টাকা কি এর বিল করছেন আপনি আমারে কি এর বিল করছেন আমার 50,000 টাকা যাইছে সুজন দা ভিডিও আবার হইবেন সে দেখি কথা কমেছে আর ভিডিও যদি না হয় তো যাইছে হ্যাঁ বুঝছে হ্যাঁ 10 মিনিট আচ্ছা বহেন অসুবিধা নাই কারণ অনেক সময় ভিডিও ক্যামেরা অন বন্ধ করে হয়ে যায় অনেক সময়। কথা কইতে কইতে ক্যামেরা অফ হয়ে রইছে খালি কথা কইবারই থাকি এটা হয়। তে ভাই আমার জীবনের বিভৎস কিছু ঘটনা এই যে শুনতেছেন আরো সামনে আইতাছে পরে আমি কইলাম ভাই আপনার আর চিকিৎসা আমার দরকার নাই অনেক কষ্ট কইরা যাক 50,000 টাকা এনে ওই মালিকরে ফোন দিছি প্রাইমে যে আপনার মালিকরে সাহেবরে ফোন দেন আমি কথা কম কয় না না তারে ফোন দিয়ে দাও না অসুবিধা কি তার এখানে চিকিৎসা নিবারছি হ্যাঁ কথা কইলে কি ইয়ে গেল গাড়ি কি পরে হ্যাঁ কল টল দিয়ে আমি কল দিছি ডিসকাউন্ট করেছে পরে 7,000 টাকা উনি ডিসকাউন্ট করছে তারপরে আল বুঝতে বেরিয়ে আইলাম বেরিয়ে হ্যানিয়া ও বেড়ানো আহার আগের আবার কিছু কথা আছে আমি যে বেড়ামু তার প্রস্তুতি তো নিয়ে বাড়া লাগবো আমি কি করছি আমি গেছি বাংলাদেশের ট্রমা সেন্টার নাম শুনছেন অর্থোপেডিক্সের জন্য খুবই ভালো খুবই ভালো মানে এই ঢাকার মধ্যে বেসরকারি ভাবে হয়তো টাকা একটু বেশি যায় কিন্তু কিন্তু ট্রমা সেন্টারটা ওরখান ডাক্তার চিকিৎসা মান ভালো ভালো মোটামুটি ভালো ভালোই মানে ভালোর শেষ নাই খারাপের শেষ নাই ভালোই ট্রমা সেন্টার ভালো পরে ওইখানে এক স্যারের নগে আগে আলাপ পালাম কোন মধ্যে অর্থোপেডিক্স ভালো করে আছে রবিন স্যারের নগে মানে রবিন একজন ডাক্তার উনি স্যার প্রফেসর পরে উনার চেম্বারে গেলাম ওই ট্রমা সেন্টারে যাইয়া উনার নগে সকল এই রোগের বিস্তারিত কথা কইলাম কথা টথা কইয়া তারপরে যে অল্প খরচে মানে অর্থাৎ জানি বেড ভাড়াটা অন্তত একটু কমান যায় কমান যায় সবকিছু কমানো টমানো এবং অপারেশনটা যে করমু সে অপারেশনের যে ওটি কয় ওটার ওটি চেম্বার এনেও যেন একটা খরচ কমানো যায় এগুলা মিলে একটা কাজ করে রাখবো সম্মিলিত ভাবে আমি ডিএসকে হসপিটাল জেনে আপনারা দেখছেন আমি ঝন্টুদার বাইপাস করাইছিলাম এই ভাস্কুলার বাইপাস কারণ এটা হলো নেত্রকোনার দেবালক সিং এর হসপিটাল এটা শুধুই একটা ট্রাস্ট বোর্ডের এখানে খুবই স্বল্প পরিমাণে বেড ভাড়া সেবামূলক মানে চিকিৎসা ভালো কিন্তু খরচ কম ওইখানেই চিকিৎসা করবো আপনার বড় বড় ডাক্তার যাইয়া কিন্তু এই প্রসেসিংটা এটা কেউ জানে না অর্থাৎ কোনো সরাসরি রোগী ওইখানে আপনার ভর্তি পাবেন না ভর্তি করবো না কোনো ডাক্তার রেফারেন্স হইলে সেইখানে প্রাইভেটে ভর্তি করব ডাক্তার রেফারেন্সে আমি এই ট্রমাতে যাইয়া অ্যানোস্থেসিয়া তারপরে নিউরোলজিস্ট যে মাথার যে আর অর্থোপেডিক্স এই তিনটা ডাক্তার আমি একত্র কইরা একটা গ্রুপ করলাম গ্রুপ কইরা নিয়ে আমি সেই সন্ধ্যার দিকে আমার ভাইরে নিয়ে আমি ডিএসকে ভর্তি করলাম প্রাইমে রাখছে আইসিইউতে আর ওন থেকে বের করে আমার ভাই সুস্থ হয়ে গেল কথাবার্তা স্মৃতিশক্তি ফিরাইছে ওই ডিএসকে যায় বুঝছেন কথা বিনয় সঞ্জিত চিনছি হ্যাঁ সব কথা কইলো তুমি অ্যাক্সিডেন্ট হয়েছিল কি এর অ্যাক্সিডেন্ট হয়েছিলাম মানে পিছন থেকে তোমারে কেউ আঘাত করছে আলুমুখ জায়গায় কয় হ হ হ কারা ভাই একটা অটোতে আমার ফালিয়া দিচ্ছেন বুঝছেন এই যে স্মৃতিশক্তি পড়ছে তো যাই হোক আমি একদিন রাইকা তারপরের দিনকে ডিএসকে তে আমি তার পায়ের অপারেশন করি জেনে আমার কাছে চাইছিল ৭৫,০০০ টাকা আমি হুদায় ২০,০০০ টাকা দেয় এই অপারেশনটা করি বুঝছেন হুদায় ২০,০০০ টাকা দেয় এটা আমাদের পক্ষে সম্ভব হতো না হ্যাঁ যেমন ৭৫,০০০ টাকা দিয়ে করে মনে করেন এই যে বড় বড় যে হাসপাতাল যেগুলো নামি করা এগুলার মধ্যে যখন আমি ঝন্টু দাঁড়িয়ে ঘুরাইলাম ওনার শুধুই অপারেশন এগুলা খরচ বাবদে আমার এক একটা হাসপাতালে ৩ লাখ ২.৫ লাখ ৪ লাখ পর্যন্ত বলছে কিন্তু আমি এই গ্রুপ করে অর্থাৎ এই হাসপাতালের বড় বড় হাসপাতাল ডাক্তার নিয়ে বহে আলোচনা কইরা একটা আর একটা হাসপাতাল আমি বেইছা নিয়ে মাত্র ঝন্টু তার মনে হয় ১.৫ লাখ না ১,৮০,০০০ মধ্যে শেষ করছে মানে ২ লাখ টাকা খরচ হয়েছে সব মিলে মানে এভরিথিং নয় আমার শুধু অপারেশন ২ লাখ ২.৫ লাখ ৩ লাখ এমনি করে চাইছে আপনিও তো আসছিলেন ওই সময় তাহলে এই প্রসেসিংটা তো অনেকেই জানে না আমার ভ্যাসটা ওই যে কইছি আতে পায়ে হয়তো বড় হয়েছে কিন্তু এইগুলা নিয়ে সে যাই হোক সার্বিকভাবে আমি এই ডিএসকে হাসপাতালে ওনার অপারেশন করি করার পরে ওনারা ডাক্তারও বলছে যে বিনয় একটা আইসিইউর প্রয়োজন হইতে পারে কারণ ওনার এলো মাথায় আঘাত হয়েছে অক্সিজেন কম
মানে নানান সমস্যা, বুকের হাড়ও মনে হয় আছে। বুকের দুইটা হাড় ভেঙে গেছে গা, হাড় ভেঙে ওই যে ফুসফুস আছে না, ফুসফুসের জায়গায়। ফুসফুসে আঘাত করছে, ব্লাডিং হইতেছে, মানে মুমূর্ষ অবস্থা। তারপরেও আমি হাল ছাড়ি নাই, আমি স্যারের কথা অপারেশন কইরা তারপরে এই যে ট্রমাতে নিয়ে এলাম, আইসিউর প্রয়োজন, ওই যে বর্তমানে ট্রমাতে আছে, এখন অবজারভেশন আছে পুরা, কিন্তু বাঁচা মরা সব উপরালা, বলতে পারুম না ভাই। তো ভালো আছে আমি- এখন হ্যাঁ, মোটামুটি, হ্যাঁ। তাই না? যে কথাটা কইতাছে বিনয় আমার নিয়ে বেড়তে, আমার কাগজপাতি রয়েছে অফিসে, কাগজ। মানে সেই আগের পিছনের স্মৃতি স্মৃতিগুলো তার মনে পড়তাছে। এটা তো ভালো না, এটা কিন্তু খারাপ লক্ষণ, তাই না? এই হ্যাঁ, স্মৃতিগুলো হ্যাঁ। মনে পড়ে মানে খারাপ লক্ষণ। কি করা যাবে, মাথায় এমন একটা জিনিস, এটা যার একটা আঘাত হয়েছে সে বুঝে, অর্থাৎ সামনের অংশগুলো সব ভুলে যায়, সে পিছনে চলে যায়। যাক, হ্যাঁ, এখানে আপনারা প্রার্থনা করবেন সবাই হ্যাঁ, যে যাতে এরা সুস্থ হয়ে যায় তাড়াতাড়ি করে। তারপরেও ভাই আমি ভিডিও কিন্তু দিতে পারতাম, এই যে এগুলা না, এগুলা না, করতেছি, কারণ যেহেতু আমি সবই করি, ভিডিও দিতে পারতাম, কিন্তু ভাই এগুলা দিলে আবার মানুষ এই সমালোচনা করব যে ও বিনয় ভাই রে সাহায্য করবার যাব কে কি, সাহায্য করে? বা ইনকাম করবার গেছে, এই যে ভিডিও করবানছে, ইনকাম বানছে, সেই উদ্দেশ্যে গেছে, কিন্তু মানুষের যে সমালোচনা শুধু করি যে নাই। ইনকাম এটা না, একটা ইনফরমেশনও আপনাদেরকে দেয়া, হ্যাঁ, কারণ যেহেতু ওর চ্যানেল আছে, সাবস্ক্রাইব আছে, তাদেরকে অবশ্যই তারাও টেনশনে থাকে ভিডিও না দিলে। হ্যাঁ, আবার যদি কেউ শুনে যে অ্যাক্সিডেন্ট হয়েছে বিনা আমাকে জানাইলো না, হ্যাঁ, জানাইতে গেলে তো ভিডিও করতে হয়, এছাড়া তার উপায় নেই। হ্যাঁ, ভিডিও করলে তো কমার্শিয়ালি ইনকাম তো হবে, এটা স্বাভাবিক, কম বেশি তো হ্যাঁ। হবেই। কিন্তু না, সেটা তো তারপরেও দাদা আমি যদি আজকে ভিডিও করতাম, এগুলা শুধু আমার চ্যানেলে সমালোচনা হইতো না, সমালোচনা আমার পাড়ায় হইতো, গ্রামে হয়তো, হ্যাঁ, গ্রামে হইতো, তা জানি। পাড়ায় হইতো না। আরে আমরাই তো কইতাম যে আরে বিনয় দা এই অবস্থার মধ্যে কি ভিডিও করবেন, হ্যাঁ, হ্যাঁ, এটা মানুষের বিপদ মানে বাঁচার মরণ সমস্যা, আগে বাঁচিয়ে নাও পরে ভিডিও করেন, এটাই ঠিক আছে। তারপরে যে কথা আমরা তো করে দেখি আসছি। একজনে ক্যামেরা দেখো মানে ভিডিও করছে, একজন চাকার তলে জড়াচ্ছে, আরে বাবাটা ভিডিও তুই না বাদ দে, ওইটা চাকার তলে বাচ্চাটারে বাচ্চা, বাঁচা, তারপরে ভিডিও করে। হ্যাঁ, এলো তো আছে আমাদের মাইনের শুনে তো তাই হয়েছে, কোনে পোলাপান গুলা আগুন ধরে দৌড়ে দেবেন, আরে কে রে, মানুষ তোরা এত খারাপ খারাপ ভিডিও করবেন কেন? হ্যাঁ, দিকে মির্জাপুর আগুন ধরছে না, একটা চ্যানেলের ভিডিও করতেছে সেটা ঠিক আছে, একটা চ্যানেল, একটা টিভি চ্যানেল তারা করতেছে, তারা প্রফেশনাল, হ্যাঁ, তারা করতে পারে, কিন্তু আমরা যারা ইউটিউবার আছি তার মধ্যে এত বেশি কিছু দরকার না নেই। না না, আরে আগে উদ্ধার কর, আর আগে আগে মানবতার সেবা কর, তারপরে সেটা করবি না, আগে আমি ভিডিও করে নেব উপরে মরে যাবো। না, তারপরেও আছে কিছু কিছু মানুষ আছে না, যে আগুন ধরছে, এদিকে কইলাম না মির্জাপুর হ্যাঁ, হ্যাঁ, গেছিলাম, ওই যে আমি যে অনুষ্ঠান করলাম, অনুষ্ঠান কিছু বাজার আছে না, আগুন ধরছে, সবাই ক্যামেরা নিয়ে, আমিও কিন্তু ক্যামেরা নিয়ে কইতাছি যে ভাই ওই যে এটার গ্যাস যেটা কয়, যেটা কি জানি নাইট্রোজেন গ্যাস কি কি জানি কয় না, গ্যাস দিলে আগুন যে ধরে যায়। ওইটা কোন দোকান আছে কোন, আমি যে নিয়ে আহি, কেউ কয় না, পরে লাস্টে একজন দরবারে যে নিয়ে আইছে, তখন কিন্তু ওগুলো ওই দিলে নোংরা ওই নোংরা যায়। কেউ খেতা ডেলায়, কেউ ওই কোকা কোলার বোতলের পানি দেয়, ওগুলো কি কাম হবো? কোকাকোলা বোতলে আগুন ধরবো, হ্যাঁ, মানে একজন জ্ঞান থাকে এরপরে না। তো আগুন আরো বাড়ে, এরপরে বাড়ে। তো আমার ভাই যখন অ্যাক্সিডেন্ট হইলো ভাই, তখন কারো মাথায় কোনো জ্ঞান নাই, খালি মনে করেন দৌড়াদৌড়ি, কেরা থুয়া কি এদিকে টাকা পয়সার একটা ব্যাপার আছে, টাকা পয়সা তো ব্যাপার কারণ অনেক গুরুত্বপূর্ণ। একটা অসুখ হইলে সেটা আস্তে আস্তে টাকা পয়সা জুটে একটা অপারেশনে যাওয়া যায়, সাডেনলি অ্যাক্সিডেন্ট, হ্যাঁ, মনে করেন যে কি আছে অর্থ কি আছে নাই, তার খালি ট্রিটমেন্টে দৌড়, খালি দৌড়ের দৌড়। উপরে। এখন আপনি হাসপাতাল যাবেন, এই ভর্তি ফি দেন 5,000, এই ওষুধ লাগবে, এটা পরীক্ষা করতে লাগবে 5,000, এটা লাগবে আগে, মানে এখন টাকাটা আগে দেন, তারপরে রোগী বাঁচুক আর মরণ, মানে আগে চিকিৎসা। জীবনের চেয়ে এখন টাকার মূল্য সবচেয়ে বেশি, সেটা হাসপাতালে গেলে হাসপাতালে বোঝা যায়। 5 লাখ টাকা জমা দিবেন, ভাই চিকিৎসা করেন, আমি টাকা দিয়ে দিছি, হ্যাঁ, আপনারা করতে থাকেন, পরে কেটে দিবেন। আমি কইছি যে ভাই আমার রোগীটা ব্রেনে আঘাত খাইছে, অনেক গরিব মানুষ আছে, রক্ত পাইতেছে, আগে রক্তটা থামান, আপনারা ঢুকান, টাকা তো আর চিন্তা করেন না, টাকা একটা না একটা ব্যবস্থা হইব। টাকা না দিলে কি, এত বড় ভাই, বড় হাসপাতাল, হ্যাঁ, ধরেন একটা হাসপাতালে কোটি কোটি টাকা ইনভেস্ট করছে, এত গরিব মানুষ না, একটা মানুষ যদি চিকিৎসা করে টাকা নাই দেয়, কি মরে যাবো গায়ে, আর কর্মচারীকে না খেয়ে মরবো, কিছু হইব না, একটা মানুষ নাই দিতে পারে। আরে এটা সিস্টেম না বলে বলে তাগো, সিস্টেমটা হলো আগে টাকা দেন, টাকা দিয়ে তার রোগী নিয়ে পরীক্ষা নিরীক্ষা আরে করেন। ভাই, আগে টাকা দিবার গেলে দেরি হয়ে যায়, আমার তাহলে রোগী মরে যাবে। আমার মনে হয় বর্তমানে এই হাসপাতালের চিকিৎসা এটা মানবতার না, এটা মানবতার জন্য এটা পুরো একটা ব্যবসা, যেমন রাজনীতি একটা ব্যবসায় গেছে গা, আর চিকিৎসা ক্ষেত্রটা ব্যবসায় গেছে গা। ব্যবসা হয়ে গেছে, আর কিছু না। না, তাই চিন্তা করি বাংলাদেশে কত ধনী মানুষ আছে, কত টাকা আছে,
এমন একটা হাসপাতাল হইতো খুবই অল্প মানে পরিসরে গরিব মেশের জানে চিকিৎসা করা যায়, ধনী মেশের নট এলাও, বাংলা কথা কইতাম, খালি গরিব মেশের নিকে খুবই অল্প এরকম হাসপাতাল পরিসরে। আছে কিন্তু খুব কম, হ্যাঁ খুবই কম আছে। ব্যক্তিগতভাবে অনেকেই হয়তো করছে, কিন্তু খুব কম সংখ্যায় এগুলো, বুঝলেন? যেমন এই যে আমরা হয়তো কর্মীটোলা একটা হাসপাতাল আছে, না, ওটা খুব কম টাকায় চিকিৎসা করে, ওটা তো সরকারি ভাবেই করে আর কি। তবে আর একটা আমি কথা বলি, সেটা হলো হয়তো আমার পরিশ্রমের একটু ফল, সেই ফলটা হলো আমি যে ঢাকা শহরে দৌড়াদৌড়ি করি, একটা রোগী আইনা তার চিকিৎসা করে ভালো করে বেড়তে নিয়ে দেই, তো এর পিছনে বা এই ডাক্তার একটা অবদান আছে। হ্যাঁ আছে। এই অবদানটা হলো আমার মোটামুটি কয়েকজন বড় বড় বিশেষজ্ঞ ডাক্তারই চিনে, তারাই আমারে সবসময় একটু সাহায্য করে, যে বিনয় মানে উনাদের কাছে গেলে সে আমি কোন দিকে গেলে আসার সমস্যা নেই, কোন দিকে গেলে আমি ইয়ে যাবো, অনেকেই আছে। হ্যাঁ, তো ওনারাই বলে ডাক্তারও ভালো আছে, কিন্তু ভালো ভাবে তাকে পাইতে হবে, ধরতে হবে, সেটাও তো যেমন ব্যাপার। এই যে ইয়ের পপুলারের, তারপরে যে ট্রমা, তারপর যে ইয়ের অরিন্দম স্যার, তারপরে যে আমার যে ভাতিজা আমাদের গ্রামের, হ্যাঁ, ও তো এমবিবিএস ডাক্তার, তো ওনারা আমার যে পরিমাণ হেল্প করে, যে বিনয় যাতে একটা রোগী নিয়ে কোনো কষ্ট ভোগ না করে, যেন স্বল্প পরিসরে জানি চিকিৎসাটা হয়, সেটা হয়। কোনো দালালের খপ্পরে যাতে না পড়তে হয় বিনয়, এর জন্য কিন্তু ওনারা একটা টিম হয়ে আমার এই কাজগুলো করে দেয়। ওনারাই চিকিৎসক, ওনারাই সবকিছু করে। তো ওনারা বাংলাদেশের বাংলাদেশে অনেক ডাক্তার আছে, ভালো মানুষ, হ্যাঁ, অনেক নামকরা আছে, ডাক্তার। অনেক আছে। তাদের কাছে আমি এইটুকু হেল্প পাই কি তাদের কাছে যাওয়া অর্থনৈতিক লাগবে। দিক দিয়ে, যে তাদের কাছে যাওয়া লাগবে। হ্যাঁ, কোন জায়গায় গেলে আমি দুইটা পয়সা কমে আমি লোকটারে ভালো করে দেওয়া পারবো, ডাক্তাররা এই হেল্পটা আমার পরামর্শ দেয় আর কি। করে, এটা নিজে কষ্ট হলেও করে। যেমন এই যে জন্টুদার, যখন আমি এই পরিস্থিতিতে মরছিলাম, সম্পূর্ণ আমার হেল্প করছিল হাসপাতাল কিন্তু না, ডাক্তাররা, ডাক্তাররা যেখানে ওর অরিজিনালি কি কি পরীক্ষা করা প্রয়োজন এবং কোথায় গেলে এটা অল্প পরিসরে করতে পারে। করতে পারবো, ওনারা কিন্তু ব্যবস্থা করছেন। তো এখন সব বড় বড় ডাক্তারই কিন্তু ভালো চেম্বারেও চিকিৎসা করে, আবার একদম কম খরচেও কিছু কিছু ট্রিটমেন্ট করে ওরা। করে করে ওরা করে সপ্তাহে একদিন হলেও দুদিন হলেও রাখে, এটা রাখা উচিত সব ডাক্তার। হ্যাঁ। অনেক বড় বড় বিশেষজ্ঞ ডাক্তারকে এটা রাখা উচিত, যত বড় ডাক্তারই থাকে। মানে যে একটা দিন হলো ওকে একটু গরিব মানুষের জন্য করলো। যেমন আমার এক ফ্রেন্ডেরই বাপের অপারেশন করছিল, আপনার এক জায়গায় করলে লাগে 2 লাখ, আরেক জায়গায় করতে লাগে আপনার 50 লাখ। মানে একই চিকিৎসা, কিন্তু এটা হলো এটা গরিব হাসপাতাল, ওই ডাক্তারই করবো, ওর যন্ত্রপাতি দিয়ে করবো, ও যন্ত্রপাতি নিয়ে আসে বিটকেস বলে এসে অপারেশন করে আবার জায়গা। এটা কিন্তু খুব ভালো জিনিস। দেয় যে দুটো আছে 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 আছে। আচ্ছা 23 মিনিট হয়ে গেছে। 23 মিনিট। দেখবো আর বেশি কথা কইবার চাই না, যে যাক আপনি আপডেটটা দিলেন আর কি জনগণ। হ্যাঁ, মানে সবাই জানুক যে আমি কোন পরিস্থিতি আছি। এটা হলো সম্পূর্ণ আমার ওই যে একটা কথা আছে না, শরিকের প্রয়োজনটা কি, এটা বোঝা যায়। মানে মানুষ আমরা সামাজিক ভাবে কেন একত্র বসবাস করি, একজনের বিপদে আর একজনের পাশে দাঁড়ানো, হবে। শত্রু মিত্র মনের অনেক অনেক কিছুই থাকে, ঝগড়াঝাটি অনেক কিছু মনে মনে থাকে, কিন্তু জীবন যুদ্ধের ক্ষেত্রে তখন আর এই পরিস্থিতি থাকে না। তখন ও বিপদে পড়ছে, ওরে বাঁচাও, আগে বাঁচানো, তারপর অন্য হিসাব। মানুষের প্রত্যেকটা মানুষের ভিতরে এটাই থাকা উচিত। বিপদে পড়লে, সুখে থাকলে দরকার নেই, বিপদে যখন পড়বো তখন যেন সবাই মিলে ঝাঁপিয়ে পড়ে ওই বিপদটার উদ্ধার করা যায়। আর এর জন্য আমরা সমাজবদ্ধ হয়ে বাস করি। আর বিশেষ কথা হলো আমার ভাই আছে, আমার এই ভাইটার জন্য সবাই একটু আশীর্বাদ করেন, কারণ এই ভাইটাই সাথে আমি থাকি, আমরা দুইজনই বিপদে আপদে আমরা দুইটা ভাই একত্র থাকি। হ্যাঁ, এমনি যত পাড়া প্রতিবেশী আছে, কিন্তু এরা আমি মারা গেলে ওরা অসুস্থ বোধ করবো, ওরা মরলে আমরা অসুস্থ বোধ করবো, এই তো শরীর, পাড়ার তো আর কেউ করবো না, অর্থাৎ আমরা দুইজনই। তো আমার ভাইটার লেগে সবাই একটু আশীর্বাদ করেন, আমার পরিশ্রমটা জানি সার্থক হয়, আমি জানি গ্রামের মানুষকে বলতে পারি যে আমি আমার চেষ্টা দিয়ে আমি আমার ভাইরে বাঁচিয়ে নিয়েছি, সেটা সকল ক্ষেত্রে চেষ্টা দিয়েই আশাসি করতেছি। এখন বাঁচানোর মালিক তো উপরওয়ালা, তাই না? আর আমার হলো চেষ্টা আর আপনাদের সবার আশীর্বাদ। তো ভিডিও আর বড় করলাম না, ভালো থাকেন সবাই। হয়তো ভিডিও 2-1 দিন আমি দিতে পারবো না, এই কারণে নিজের মেয়েটার মুখে যদি একটু ভিডিও কল দেই, যে একটু দেখবার চাই বাপেরে মায়া, খালি মুখটা গুছিয়ে নিয়ে মায়ের বুকে জড়িয়ে যায়,
মানে ওই যে ভাল লাগতাছে ভাল না। লাগতেছে না, আর কিচ্ছু ভাল লাগতেছে না। কারণ আপনারাও জানেন মায়ার সাথে আমার আরেক সম্পর্ক, মায়ারও কিন্তু মা আছে, কিন্তু যদি আমার কণ্ঠ পায়, যদি আশেপাশে পায়, তখন মা কি ও সেটা সময় চিনে দেয়। না, ও বুঝে না, ও খালি আমার ছাড়া আর কিচ্ছু বোঝে না। কিন্তু আমার তো কলজার ধন থুয়ে আইছি মায়ার নিগা পরাণ পরে, কিন্তু এখন আমার একটা যুদ্ধ চলমানছে ভাই। তো এখন বর্তমানে ওই যে আছে হলো আইসিইউতে, আমি একটু আগে কথা টথা কই আইছি, আমার কইতাছে ভাই আমার এনে রাখছত কেন, আমার বেরতে ন, আমার কিচ্ছু হয় নাই, আমি ভালো সুস্থ, আমার এনে রাখছত কেন নিগে। যাক, এটা কি কইছে করব? যে এটা অনেকটা মনের সাহস থাকে যে হ্যাঁ। না ঠিক আছে কিছু হয় যাই না। হোক ভাই, আমি পরিস্থিতির মধ্যে আছি, এটা যুদ্ধক্ষেত্র। আমরা ভালো থাকেন ভাই। আমি যখন একটু ভালো হয়ে যাবো, সুস্থ হয়ে যাবো, তখন আপনি ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করবো। ঘরের কাজও মোটামুটি শেষের দিকে পড়ছে। আজকের মতো বিদায় ভাই, বিদায়।